সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে মূল প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে আমরা অবগত আছি যে আমাদের দেশের বেশ কিছু জেলা বন্যা কবলিত অবস্থায় আছে। বন্যা কবলিত অবস্থার জেলার লোকজন অসহনীয় দুঃখ কষ্টের মধ্যে আছে। আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রত্যেকে যাতে এই বন্যা দুর্গত লোকজনের পাশে দাঁড়ায়। যার যাহা সামর্থ্য আছে আল্লাহ পাক দেখতেছেন, ওই অনুযায়ী আমরা চেষ্টা করব এরকম বন্যা দুর্গত লোকজনের পাশে দাঁড়াইতে। আসলে একটা লোক যেখানে বসবাস করতো, যেখানে থাকতো, তার ওই ঘর যখন পরিপূর্ণ ডুবে যায়, ঘরের মধ্যে যখন হু, হু করে পানি উঠে, ছাদে তার ঘরের ছাদেও যখন অবস্থান করার অবস্থা থাকে না, কারো, কারো এত বেশি পানি হইছে, তখন যে কি দুঃখ অর্থাৎ কি অসহনীয় কষ্টের মধ্যে তারা থাকতে হয়, এটা আসলে বাস্তবে যখন আমরা ওখানে না যাব, ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো আমাদের বুঝে আসে না। অথবা এই জিনিসটার সাথে যদি আমি বাস্তবতার সাথে মুখোমুখি না হই, তাহলে দেখা গেছে যে বিষয়টা আমাদের বুঝে আসবে না। এইজন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী যে যেখানে যে অবস্থায় আছি, ওখান থেকে চেষ্টা করব এরকম তাদের পাশে এরকম দাঁড়ানোর জন্য। আসলে এই মানুষগুলো বর্তমানে অসহায় হলেও একসময় উনারা নিজেরাই দেখা গেছে যে অন্যকে এরকম সাহায্য সহযোগিতা করতেন। আজকে নিজেদের বাচ্চারা এরকম দেখা গেছে যে নিজেরা অন্যের সাহায্যের জন্য অনেক সময় অপেক্ষা করে থাকে। হ্যাঁ? নিজের কর্মস্থল এরকম নষ্ট হয়ে গেছে। নিজের এরকম দেখা গেছে যে স্বাভাবিক কাজকর্ম, স্বাভাবিক এরকম অবস্থা সবকিছুই এরকম পরিবর্তন হয়ে গেছে। এইজন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে আমরা যাতে এরকম এইসব লোকগুলার একটু পাশে দাঁড়াই। সবচাইতে বড় কথা হলো যদি আমার পক্ষে সম্ভব হয়, তাহলে আমার যতটুকু সামর্থ্য থাকে ওই নিয়ে আমি তাদেরকে একবার সশরীরে গিয়ে এরকম দেখে আসব। এতে করি আমাদের অনেক সময় আল্লাহর উপর ঈমানও অনেক বেশি ভালো হয়ে যায়। যে আল্লাহ পাক আমাকে কত ভালো অবস্থানে রাখছে। কোন কারণে এই হ্যাঁ, আমার এরকম ভাইদেরকে এরকম এত কষ্টের মধ্যে আছে। এটার দ্বারা আমাদের ঈমানও অনেক সময় অনেকাংশে এরকম বর্ধিত হয়ে যায়। এজন্য চেষ্টা করব এরকম দুর্যোগ কবলিত এলাকাগুলোকে যদি নিজে সশরীরে গিয়ে একটু দেখতে পারি, ভালো। আর যারা আমরা যেতে পারব না, এরকম দেখা গেছে যে বিভিন্নভাবে এরকম সাহায্য সহযোগিতা করার ব্যবস্থা আছে, আমরা ওইভাবে করার চেষ্টা করব। এবারে আমরা প্রশ্ন উত্তর পর্বে একটু ফিরে আসব। ১ নাম্বার প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো তারিকুল ইসলাম সাহেব। জানতে চেয়েছেন, পাকিস্তান আমলে কেনা জমি দলিল আছে। কিন্তু জমির খারিজ হয়েছে কিনা জানি না। খারিজের কোনো কাগজ নেই। এখন খারিজ হয়েছে কিনা বুঝবো কি করে? অথবা খারিজ না করা থাকলে খারিজ করা যাবে কিনা জানালে উপকৃত হব। আপনার এই পাকিস্তান আমলের জমিটা খারিজ হইছে কিনা, এটা বুঝার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার এলাকায় উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে যে সেটেলমেন্ট অফিসগুলো থাকে, এগুলোতে গিয়ে দেখতে হবে যে এই বর্তমানে আপনার কাছে যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টটা দিয়ে যে এই জমিটা যে বর্তমানে আমাদের নামে এভাবে আছে, এটার খারিজটা কার নামে বা খারিজটা আদৌ হইছে কিনা বা পরবর্তীতে রেকর্ডগুলো এরকম কার নামে। ওখানে দেখে, দেখে আপনি বুঝতে পারবেন যে খারিজটা হইছে কি হয় নাই বা হইলেও কার নামে হইছে। এমনকি যদি না হয়ে থাকে, বর্তমানেও আপনি এটার খারিজের জন্য আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, উনার নামটা পড়া যাচ্ছে না। জানতে চেয়েছেন, দলিলে যদি দিশারি চিহ্ন না থাকে, তাহলে কি হাত নকশা ভুল বলে প্রমাণ হয়? জানতে চাচ্ছি, দিশারি চিহ্ন নাই, কিন্তু জমির হাত নকশায় পূর্ব পাশে কালি করা আছে। আমি যদি জমি বিক্রি করি, তাহলে পূর্ব পাশে বেচতে হবে নাকি যেকোনো পাশে বেচতে পারবো? আমার দলিলে পূর্ব পাশে কালি করা আছে, কিন্তু দিশারি চিহ্ন নাই। দিশারি চিহ্ন কোন ম্যাপে হোক অথবা দেখা গেছে দলিলে হোক না থাকলেও বাই ডিফল্ট একটা দিশারি চিহ্ন মনে রাখবেন, যেই কাগজটা আপনার হাতের মধ্যে নিছেন, এটা সবসময় উপরের দিকে উত্তর, নিচে দক্ষিণ, ডাইনে পূর্ব, বামে পশ্চিম, এইভাবে কার্যকারী হবে। আর আপনার দলিলে যেহেতু পূর্ব পাশটা কালি করে দেওয়া আছে, সিলেক্ট করে দেওয়া আছে, এইজন্য আপনি চাইলেও অন্য পাশ আর বিক্রি করতে পারবেন না, অন্য পাশ বেচে বিক্রি করা যাবে না। পূর্ব পাশটাই আপনি বিক্রি করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, উনার নাম হলো বাসানী সাহেব। জানতে চেয়েছেন, দাগ থেকে কে কত অংশ পাবে? সেটা তো দেখালেন না। দাগ থেকে অংশ বের করার একটা ভিডিও নিয়ে আসেন। আসলে দাগ থেকে কে কত অংশ পাবে, অর্থাৎ একটা দাগে স্পেসিফিক সে কতটুকু পাবে, এটার উপরে সম্প্রতি আমরা আরো ২ টা ভিডিও দিয়েছি। ৩৭২ নাম্বার এবং ৩৭৩ নাম্বার এপিসোডটা আপনি দেখলে দেখবেন, শুধু দাগের অংশগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি। যে দাগের অংশ যতটুকু আছে, দাগ যতটুকু আছে ততটুকু থেকে প্রত্যেকে তার অংশ অনুযায়ী কতটুকু পাবে, এই জিনিসগুলো এখানে দেখানোর চেষ্টা করছি। যদি আপনি এই ভিডিওগুলো একটু দেখেন, আশা করি উপকৃত হবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো বোরহানুদ্দিন সাহেব। জানতে চেয়েছেন, স্যার এখানে যে ৬ দিয়ে ভাগ করলেন, ৬টা কি?
কি হিসাবে নিলেন বুঝলাম না, একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আসলে ৬ টা আমরা আমাদের ইচ্ছা মতো নিছি। এটা ছিল আমাদের আনাগোন্ডা কড়াকান্তির সাংকেতিক চিহ্নগুলোর ভাগাঙ্ক। এখানে আমরা ৬ টা ইচ্ছা মতো নিছি। এখানে ৭, ৯, ৫৬, ৭৩ যেকোনো একটা নির্দিষ্ট সংখ্যা হইতে পারত। অর্থাৎ একটা সংখ্যা দিয়ে এই আনাগোন্ডা কড়াকান্তির সাংকেতিক চিহ্নগুলাকে ভাগ করা, এই বিষয়টা আমরা ওখানে দেখানোর এরকম চেষ্টা করছি। এই ৬ টা আমরা ইচ্ছা মতই নিছি। আপনি যেকোনো অন্য কোনো সংখ্যাও নিতে পারেন। কোনো অসুবিধা নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন, উনার নাম হলো সামিরুল সাহেব, ভারতের মালদা জেলা থেকে। আপনি বলছেন, পিডব্লিউডির রাস্তার সাইডে কতটা খাস হলো কি করে বুঝবো? দয়া করে একটু জানাবেন। আসলে কতটা খাস হইছে এটা আপনার বুঝার জন্য কতটুকু এই খাস জমি আছে এই রাস্তার পাশে, এটার জন্য আপনার নকশা লাগবে। নকশাতে আগে আপনাকে রাস্তাটা চিহ্নিত করতে হবে। রাস্তাটার সঠিক নিশানা যদি আপনি পেয়ে যান, রাস্তাটা কোন জায়গায় কতটুকু প্রশস্ত এটা যদি আপনি বুঝে ফেলেন, এটা যদি ধরতে পারেন, নকশা ধরে চিহ্নিত করতে পারেন, তাহলে এর পাশে কতটা খাস জমি আছে ওই খাসগুলোও এরকম দেখা গেছে যে চিহ্নিত করা থাকবে। আর পরবর্তীতে মালিকানা জমি যেখান থেকে শুরু হয়েছে ওখানে দাগ নাম্বার দিয়ে প্রত্যেকেরটা আলাদা, আলাদা দাগ নাম্বার দিয়ে তাদেরকে এরকম পর্চাগুলো দেওয়া হবে। আর সরকারি খাসগুলোকে রাস্তার সাইডে এরকম অনাবাদি খাস হিসাবে এরকম দেখানো হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।